আসসালামু আলাইকুম। জিআর ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি হাসান রাজ বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। বরাবরের মতোই আরও একটি গণিত সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন শুরু করি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং বইটির আদর্শ বা প্রমাণ আকার নিয়ে কিছু আলোচনা, বা আদর্শ আকার বা প্রমাণ আকার আমরা একটা এলপিপি কে কিভাবে রূপান্তর করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা একটি অঙ্কের মাধ্যমে বা একটি গণিতের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তো একটা এলপিপি কে আদর্শ আকার বা প্রমাণ আকারে রূপান্তর করতে আমাদের 8টি নিয়ম আমাদের বইয়ে দেওয়া হয়েছে। সেই 8টি নিয়ম নিয়েই আমরা একটি অঙ্কের মাধ্যমে আলোচনা করব। তো চলুন আমরা আগে গণিতটি দেখে নেই। আমরা বইয়ের এক্সাম্পল 7 আর গণিতটি নিয়ে আলোচনা করব এবং অঙ্কটি সমাধান করব। তো এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সেই কাঙ্ক্ষিত গণিতটি, যে উদাহরণ 7, নিম্নের এলপিপি কে আদর্শ আকারে রূপান্তর করা। তো আমাদের রয়েছে আমাদের উদ্দেশ্য ফাংশনটা রয়েছে গরিষ্ঠকরণ। আমরা দেখতে পাচ্ছি যে z = -3x1 - 2x2। তো আমাদের এলপিপি কে আদর্শ আকারে রূপান্তর করতে গেলে যে প্রথম নিয়মটি প্রথমেই লাগবে সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের উদ্দেশ্য ফাংশনটি গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ হতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উদ্দেশ্য ফাংশনটি গরিষ্ঠকরণ রয়েছে। যদি লঘিষ্ঠকরণ থাকে তাহলে আমরা গরিষ্ঠকরণ নিয়ে করে নিব, কারণ এটা আমাদের সুবিধার জন্য। পরবর্তীতে যখন আমরা সিমপ্লেক্স পদ্ধতি বা চ্যাপ্টার 5 নাম্বার অঙ্কগুলো সমাধান করতে যাব, সেখানে সিমপ্লেক্স পদ্ধতিতে আমাদের গরিষ্ঠকরণ করে নিলেই আমাদের সবচেয়ে ভালো হয়। তো সেজন্য আমরা লঘিষ্ঠকরণ যদি থাকে সেজন্য আমরা -1 দ্বারা গুণ করে নিয়ে সেটাকে গরিষ্ঠকরণ করে নিব। এরপর আসি আমরা শর্ত। তো শর্তের যে নিয়মগুলো আমরা দেখব, যে শর্তের যদি লেস দেন থাকে তাহলে আমরা কমতি চলক নিব, এবং যদি গ্রেটার দেন থাকে তাহলে বাড়তি চলক নিব। দেখুন, আপনারা যদি প্রথম শর্তটিতে খেয়াল করেন তাহলে শর্তটি হচ্ছে x1 + x2 > 1। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাড়তি চলক প্রয়োগ করতে হবে, আর বাড়তি চলক মানে আমাদের বিয়োগ করতে হবে। এই হলো প্রথম শর্তটি। তারপর আমরা যদি দ্বিতীয় শর্তে এবং তৃতীয় শর্তে আসি তাহলে দেখতে পাচ্ছি দুইটি কিন্তু কমতি চলক অর্থাৎ <= রয়েছে। তো এখানে আমাদের যেটা করতে হবে যে s2 এবং s3 আমাদের যোগ করতে হবে, যেহেতু এটা কমতি চলক। তারপরে একটি ইউনিক নিয়ম হচ্ছে, আমরা যদি চৌথ নাম্বার শর্তটিতে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x2 <= 3। অর্থাৎ কোন চলক যদি শর্ত আকারে থাকে সেখানে যদি একক ভাবে থাকে, অর্থাৎ এখানে কিন্তু x2 একক ভাবে রয়েছে, অর্থাৎ এর সাথে x1 x3 এরকম ভাবে কিন্তু যোগ বা বিয়োগ আকারে নেই। তো এক্ষেত্রে যদি চলকটি একক আকারে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে যে খেয়াল করতে হবে, যেহেতু চলক ধ্রুবকের চেয়ে ছোট, তাহলে আমাদের যেটা করতে হবে যে চলকটা দেওয়া থাকবে, এখানে চলক দেওয়া আছে x2, তো এখানে আমাদের x2 = 3 - x2 ধরে নিতে হবে, যেহেতু এখানে ধ্রুবকটা চলকের চেয়ে বড়। আর যদি এটা এখানে এরকম থাকতো যে <= 3, অর্থাৎ x2 <= 3, তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে কি বড়। আমাদের কিন্তু <= থাকলে x2 বড় থাকতো, তখন আমাদের x2 = x2 - 3 ধরে নিতে হইতো। তো আমরা নিয়মটি স্ক্রিনে ভাসমান খেয়াল করলে আরো ভালো বুঝবো। তারপর আরেকটি নিয়মে আসি আমরা, যে নিয়মটি আমাদের পরে কাজে লাগবে, যেটা হচ্ছে যে আমাদের যে সমীকরণ, মানে এই চলক এই শর্তগুলোকে আমাদের অবশ্যই সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। আর সমীকরণ আকারে প্রকাশ করার জন্য কিন্তু আমরা কমতি চলক বাড়তি চলক এই বিষয়গুলো প্রয়োগ করব। তারপর আমাদের যেটা করতে হবে যে আমাদের যে হাতের ডান পাশে যে ধ্রুবক রয়েছে, অর্থাৎ সমীকরণের হাতের ডান পাশে যে ধ্রুবকগুলো সবসময় অঋণাত্মক হতে হবে, অবশ্যই অঋণাত্মক হতে হবে। যদি ধ্রুবক আমাদের ঋণাত্মক থাকে তাহলে আমাদের মাইনাস দ্বারা গুণ করে দিয়ে আমাদের ধনাত্মক বানাতে হবে। তো এই ছিল বিষয়টির নিয়ম। আরেকটি নিয়ম হচ্ছে যে আমাদের নিচে যদি আমরা খেয়াল করি যে চলক x1 x2 রয়েছে, কিন্তু আমাদের শর্তগুলোতে কিন্তু x3 চলক প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমাদের চলকে সেটা মিসিং দেওয়া হয়েছে, অর্থাৎ অনুপস্থিত। যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা এটা ধরে নিব যে চলক নিরপেক্ষ, অর্থাৎ চিহ্ন নিরপেক্ষ বা চিহ্ন উন্মুক্ত। যদি চিহ্ন নিরপেক্ষ বা উন্মুক্ত থাকে তাহলে আমাদের যেটা করতে হবে যে চিহ্নটা নিরপেক্ষ বা উন্মুক্ত থাকবে, সেটা সমান আমাদের ধরুন এখানে x3 যেহেতু নিরপেক্ষ রয়েছে, তাহলে আমাদের x3 = x3 - x3 ধরে নিতে হবে। আরেকটি নিয়ম হচ্ছে যদি চলক আর সম্পূর্ণ চলকগুলোই, অর্থাৎ যে কটা চলক থাকবে সেই চলকগুলো অবশ্যই <= 0 হতে হবে। আর যদি <= 0 হয় তাহলে যেটা করতে হবে আমাদের যে চলক, যদি আমাদের ধরুন এখানে আমরা ধরে নিচ্ছি x2 হচ্ছে এখানে
লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ চলক x2 একটা চলক লেস দেন ইকুয়াল 0 রয়েছে, এখানে নাই। এই নিয়মটা এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি, তবু আমি বলে নিচ্ছি। তাহলে আমরা x2 সমান ধরে নিব যে মাইনাস x2 ড্যাশ। এই ছিল আমাদের মোটামুটি ভাবে 8টি নিয়ম। তো এখন আমরা একটি অঙ্ক, এই অঙ্কটি সমাধান করব। আমরা তাহলে প্রথমে লিখে নিচ্ছি সমাধান, এবং সমাধান লেখা শেষে আমরা ধরে নেই যেহেতু একটা শর্ত রয়েছিল x2 চলক হিসেবে একক শর্ত রয়েছিল, সেজন্য আমরা x2 ড্যাশ সমান 3 - x2 ধরে নিব। এবং এখানে 3 - x2 কেন ধরলাম আরেকবার বলি, কারণ এখানে কিন্তু চলকের চেয়ে ধ্রুবক বড় ছিল, এর জন্য ধ্রুবক থেকে আমরা চলকটাকে বাদ দিলাম। তাহলে এখন আমরা এটাও কিন্তু বলেছিলাম যে আমাদের বিবেচনার ভিত্তিতে আমরা যেটার মান লাগবে সেটা আমরা নিয়ে নিব। আমাদের শর্তগুলোতে কিন্তু x2 রয়েছে, তাহলে আমরা x2 সমান ক্যালকুলেশন করে নিচ্ছি 3 - x2 ড্যাশ। যেখানে আমাদের নতুন একটা চলক রইল, নতুন চলক আসলো, সেটা হচ্ছে আমরা x2 ড্যাশ। তাহলে x2 ড্যাশ গ্রেটার দেন ইকুয়াল কি আমাদের 0 ধরে নিতে হবে, কারণ প্রত্যেকটা চলকের মান গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। তারপর যদি আমরা আসি, তারপরে এখন আমরা x3 যেহেতু চিহ্ন নিরপেক্ষ, তাহলে x3 সমান আমাদের কি ধরে নিতে হবে যে x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ। তাহলে এখানে নতুন চলক আসলো x3 ড্যাশ এবং x3 ডাবল ড্যাশ, তাহলে এই দুইটা চলক সমান আমাদের কি ধরে নিতে হবে গ্রেটার দেন ইকুয়াল 0। তার পরবর্তীতে আমরা যদি এখন শর্তগুলোতে খেয়াল করি যে সকল শর্তে x2 ইকুয়াল 3 - x2 ড্যাশ এবং x3 ইকুয়াল x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ মান নিয়ে, এবং প্রথম শর্তে যেহেতু বাড়তি চলক ছিল, তাহলে আমাদের কি লিখতে হবে যে x1 গ্রেটার দেন ইকুয়াল 0 বাড়তি চলক। এবং তৃতীয় শর্তে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখলাম যে দুইটাই কিন্তু কমতি চলক ছিল, সেজন্য আমাদের ক্রমান্বয়ে s2 গ্রেটার দেন ইকুয়াল 0 এবং s3 গ্রেটার দেন ইকুয়াল 0 কমতি চলক নিয়ে আমরা যে আদর্শ আকার পাই সেটা এখন আমরা দেখি। তো এখন আমরা চলে যাচ্ছি যে আমরা লিখছি গরিষ্ঠকরণ। তো গরিষ্ঠকরণ যেটুকুল আমরা লিখেছি যে -3x1 - 2 × 3 - x2 ড্যাশ, কেননা আমাদের গরিষ্ঠকরণে LPP তে ছিল কিন্তু 2x2, তো x2 পরিবর্তে কিন্তু আমরা -3 - x2 ড্যাশ বসালাম, এবং তারপরে লিখেছি আমরা +0 × x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ। যদিও বা এখানে x3টা অনুপস্থিত ছিল, কিন্তু আমরা চলকগুলো সুন্দরভাবে ক্রমান্বয়ে সাজিয়ে লেখার জন্য x3 ড্যাশ x3 ব্যবহার করলাম। তারপর আমাদের যে চলকগুলো আমরা ধরে নিয়েছিলাম বাড়তি চলক বা কমতি চলক 0s1 + 0s2 + 0s3, এই বিষয়টাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিচে লিখি, তাহলে দেখুন কি দাঁড়ায় যে -3x1 + 2x2 ড্যাশ + 0x3 ড্যাশ + 0x3 ডাবল ড্যাশ + 0s1 + 0s2 + 0s3, এবং এখানে কিন্তু আমরা -2 দ্বারা 3 কে গুণ করেছিলাম, সেজন্য -6। তো এখন আমরা আসি শর্তগুলোতে। তো শর্তগুলোর প্রথম শর্তটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি প্রথম শর্তটি কিন্তু ছিল গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ কিন্তু বাড়তি চলক। তো সেজন্য আমরা প্রথম শর্তে লিখেছি যে x1 প্লাস আর ছিল কিন্তু x2 ড্যাশ, তারপর x2 ড্যাশের পরিবর্তে আমরা বসিয়েছি যে 3 - x2 ড্যাশ। তারপর এখানে x3টা অনুপস্থিত থাকার কারণে আমরা 0 × x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ বসিয়েছি, কারণ চলকগুলো সুন্দর করে সাজিয়ে লেখার জন্য। তারপর যেহেতু বাড়তি চলক ছিল সেজন্য আমরা -s1 করেছি, তারপর 0s2 + 0s3 = 1। তো এই লাইনটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে লিখি, তাহলে দেখুন কি দাঁড়ায়। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের হাতের বাম পাশে কিন্তু যে +3 রয়েছে, +3টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কিন্তু -3 হয়, আর -3 থেকে যদি আমরা +1 বিয়োগ করি তাহলে কিন্তু -2 দাঁড়ায়। অর্থাৎ আমরা এটাও জানি যে আমাদের হাতের বাম পাশে কিন্তু চলক থাকে, আর হাতের ডান পাশে সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা, যেটা কি আমাদের ধ্রুবক থাকে। তো এই ধ্রুবকটা অবশ্যই অঋণাত্মক হতে হবে, কিন্তু এখন আমরা খেয়াল করছি ক্যালকুলেশন করার পর এখানে ঋণাত্মক হয়েছে ধ্রুবক, অর্থাৎ -2 রয়েছে। এখন -2 থেকে আমরা যদি ধনাত্মক করতে চাই তাহলে আমরা পরের লাইনে -1 দ্বারা গুণ করে দিলেই আমাদের ধ্রুবকটি ধনাত্মক হয়ে যাবে। তো এখন আমরা আসি পরের শর্তে। পরের শর্তে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্তটি হচ্ছে x1 + 3 - x2 ড্যাশ, অর্থাৎ x2 পরিবর্তে কিন্তু আমরা 3 - x2 ড্যাশ বসিয়েছি। আর যেহেতু x3 এখানে অনুপস্থিত, তাহলে আমরা ক্রমান্বয়ে সাজানোর জন্য লিখেছি 0 × x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ। তারপর এখানে আমাদের কমতি চলক ছিল, সেজন্য আমরা s2টা যোগ করেছি, আর 0s1 + 0s3 ছিল, আর 7। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এরূপ দাঁড়ায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করলে আমাদের হাতের বাম পাশে কিন্তু +3 থাকে, আর +3টা যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে 7 থেকে -3 যদি বিয়োগ করি তাহলে +4। অর্থাৎ এখানে কিন্তু আমাদের হাতের ডান পাশে কিন্তু ধনাত্মক রয়েছে, অর্থাৎ ধ্রুবকটা ধনাত্মক। তাহলে আমাদের এখানে -1 দ্বারা আর গুণ করতে হবে না, কারণ আমাদের শর্তটা সিদ্ধ করেছে। তো পরের শর্ত যদি আমরা আসি,
তাহলে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে x1 আর যেহেতু এখানে x2টা অনুপস্থিত ছিল সেজন্য আমরা সাজিয়ে লেখার জন্য কিন্তু x2 এর পরিবর্তে 0 ইন্টু 3 মাইনাস x2 ডেস লিখেছি এবং তারপর আমরা 2x3 ছিল x3টা তুলে দিয়ে আমরা x3 ডেশ মাইনাস x3 ডাবল ডেশ লিখেছি কেননা x3টা ছিল কিন্তু চিহ্ন নিরপেক্ষ। তারপর আমরা 0s1 প্লাস 0s2 আর যেহেতু তৃতীয় চলকটি কমতি চলক ছিল সেজন্য আমরা প্লাস s3 করেছি এবং ইকুয়াল 3 ধ্রুবক। তারপর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এরূপ দাঁড়ায় যে x1 প্লাস 0x2 ডেশ প্লাস 2x3 ডেশ মাইনাস 2x3 ডাবল ডেশ প্লাস 0s1 প্লাস 0s2 প্লাস 3 ইকুয়াল 3। তো এখন আমরা আসি মূল বিষয়টিতে যে চলকগুলো কিন্তু আমরা জানি যে গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। এখানে আমরা যে নতুন চলকগুলো ধরে নিয়েছিলাম অর্থাৎ x2 ডেশ, তারপর x3 ডেশ, x3 ডাবল ডেশ, s1 s2 s3 এগুলা এবং আমাদের আগের যে আদি চলক ছিল x1 এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তো এটা যেমন ছিল তেমনই রয়েছে, সেজন্য আমরা সবগুলো গ্রেটার দেন ইকুয়াল 0 নেব। এই ছিল আমাদের গণিতটির সমাধান এবং এলপিপি আকার এর প্রমাণ আকার। তো আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরও বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এরকম নিত্য নতুন সমস্যার সমাধান দিয়ে থাকি। আরেকটি কথা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন প্যানেলে ভিডিওটি পৌঁছে যায় এবং সবার আগে আপনি দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।